আচ্ছা, তো আমরা পড়ছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা আজকে আরো কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব। তো আজকের প্রশ্নটা হচ্ছে বি স্কয়ার প্লাস 6d প্লাস 25y ইকুয়াল টু 0। তো এই প্রশ্নটা দেখতে ঠিক গত ক্লাসের প্রশ্নটার মতো। তো কেমন, গত ক্লাসের প্রশ্নটা কেমন ছিল? এই ডি স্কয়ারের সহগ ছিল ধ্রুবক, ডি সহগ ছিল ধ্রুবক, এটাও ছিল ধ্রুবক। তার মানে এটা একটা ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণ। তো এটাকে আমাদের এটা সমাধান করতে হলে আমাদেরকে আগের নিয়মে সমাধান করতে হবে। তো যদিও সমাধানটা আগের নিয়মে, তবে অঙ্কটা লাস্টে সামান্য ঝামেলা থাকার কারণে অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা দেখি অঙ্কটা ঠিক গত ক্লাসে যেভাবে করেছি সেভাবে এগিয়ে যাব, তবে শেষের দিকে ঝামেলাগুলোকে আমরা নতুনভাবে শেখার চেষ্টা করব। তাহলে দেখতে পারি প্রদত্ত সমীকরণ লেখা যায় প্রদত্ত সমীকরণ বি স্কয়ার প্লাস 6d প্লাস 25y ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে ঠিক আগের মতোই করব, লিখব কি, ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো 1 নং সমীকরণের একটি সমাধান। ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো 1 নং সমীকরণের একটি সমাধান। সুতরাং আমরা কি লিখতে পারি, d স্কয়ার তার জায়গায় থাক, 6d তার জায়গায় থাক, প্লাস 25 y এর জায়গায় লিখে দেব e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0, e টু দি পাওয়ার mx লিখে দিলাম। এবার আমরা কি করব কি, এই e টু দি পাওয়ার mx d স্কয়ারের সাথে গুণ হবে। e টু দি পাওয়ার mx d স্কয়ারের সাথে গুণ হওয়া মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন। তো e টু দি পাওয়ার mx যদি d এর সাথে দুইবার ডিফারেন্সিয়েশন হয়, তাহলে आंसर আসবে m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস একইভাবে 6 এর জায়গায় রেখে দিলাম e টু দি পাওয়ার mx যদি d এর সাথে গুণ হয়, এর মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন হলে হবে একটা m আর e টু দি পাওয়ার mx, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, প্লাস 25 এর সাথে e টু দি পাওয়ার mx যদি গুণ হয়, তাহলে e টু দি পাওয়ার mx থেকেই যাবে, কারণ এখানে কোনো d ছিল না, ডিফারেন্সিয়েশনও হবে না। তো এখান থেকে আমি চাইলে e টু দি পাওয়ার mx কে কমন নিয়ে ফেলতে পারি। তো e টু দি পাওয়ার mx যদি কমন নিই, তাহলে থাকবে m স্কয়ার প্লাস 6m প্লাস 25, আর এটার সাথে থাকবে e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0। ব্যাস, e টু দি পাওয়ার mx কমন নিয়ে নিলাম। তো আমি কিন্তু চাইলে এই লাইনটা না লিখেও এটা লিখতে পারতাম। কি করতাম, d স্কয়ারের জায়গায় m স্কয়ার বসিয়ে দিতাম, 6d এর জায়গায় 6m বসিয়ে দিতাম, 25 এর জায়গায় থাকতো, আর e টু দি পাওয়ার mx তার জায়গায় বসিয়ে দিয়েও কিন্তু আমি কাজটা করতে পারতাম। তো পরবর্তী অঙ্কগুলোতে আমি এই লাইনটা না লিখেই সরাসরি করার চেষ্টা করব, আর পরীক্ষায় এভাবে করে দেওয়া যাবে। তার মানে এই লাইনটা আসার পর আমরা এবার কি করব, অক্সিলারি ইকুয়েশন বের করার চেষ্টা করব। তো অক্সিলারি ইকুয়েশন কি, তাহলে এখন লিখব এখানে a e হলো, a e মানে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, এখানে a e হলো এই যে এটা m স্কয়ার প্লাস 6m প্লাস 25 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তো আমি এটাকে যদি সমাধান করি, তাহলে অক্সিলারি ইকুয়েশনের आंसर এনে নেওয়া যাবে। তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না, কখনো এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে না, ঝামেলাটা এখানে। তো এটাকে আমি কি করব, দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করে आंसर টানার চেষ্টা করব। তো দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি ছিল? দ্বিঘাত সমীকরণ ছিল ঠিক এরকম দেখতে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের একটা পদ্ধতি সেটা ছিল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা ছিল দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের পদ্ধতি। তো আমরাও এখানে কি করব, সুতরাং দিয়ে m ইকুয়াল টু সরাসরি এই দ্বিঘাত সমীকরণের পদ্ধতিতে आंसर টানার চেষ্টা করব। এখানে যেখানে x স্কয়ার ছিল, সেখানে আছে m স্কয়ার, যেখানে x ছিল সেখানে আছে m, আর বাকিটা বুঝলাম। তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে a, তাহলে আমার এখানে m স্কয়ারের সহগ হচ্ছে a, আর m এর সহগ হচ্ছে b, আর এটা হচ্ছে c। তাহলে আমরা লিখব মাইনাস b, মাইনাস তো সূত্রেই ছিল মাইনাস b, লিখব 6 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 6 স্কয়ার মাইনাস 4a, a মানে হচ্ছে 1 আর c মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 2a, a মানে হচ্ছে 1। এবার দেখি এখান থেকে
যোগ বিয়োগ বা গুণভাগ যা কিছু করা যায় তা কিছু করে আমরা m এর মান কত আনতে পারি। এখানে হচ্ছে -6 তার জায়গায় থাকবে প্লাস মাইনাস রুট ওভার 6 স্কয়ার মানে হচ্ছে 36, 36 মাইনাস 4 25 হচ্ছে 100 আর ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এখানে আসলো -6 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 100 থেকে 36 চলে গেলে আর হবে 64 রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার -64 এটুকু আমরা পাইলাম। এখন কথা হচ্ছে 64 কে রুট করা যায় কিন্তু মাইনাসকে রুট করা যায় না। তো এটাকে রুট করলে বা এটার আনসারটা কি হবে সেটা আমি একটু এখানে রাফে লিখে দেখাচ্ছি। তো আমি এই রুট ওভার -64 কে এভাবে লিখতে পারি রুট ওভার -1 ইন্টু 64 এভাবে লেখা যায়। তাহলে রুট ওভার -1 রুট ওভার -1ই থেকে যাক আর 64 এভাবেও লেখা যায়। এটাকে রুট ওভারটাকে দুই ভাগ করে দুইজনকে আলাদা করে দেওয়া যায়। তো রুট ওভার -1 এটাকে আমরা বলি i আর 64 এর রুট হবে 8 তার মানে -64 এর রুট হচ্ছে 8i লিখতে পারি। তাহলে আমি এটার বদলে ঠিক পরের লাইনে -6 প্লাস মাইনাস 8i লিখে দিলাম কারণ আমি বুঝতে পারলাম যে এখানে রুট ওভার -64 এর आंसर হচ্ছে 8i। এখন এই 2 উপর থেকে আমি চাইলে 2 কমন নিয়ে নিতে পারি আর 2 কমন নিয়ে आंसर যা আসবে তাই লেখার চেষ্টা করব। তাহলে আমি এটা এই পাশে দেখাচ্ছি ইকুয়াল টু 2 কমন নিচ্ছি। তাহলে আমি যদি 2 কমন নেই তাহলে হবে -3 প্লাস মাইনাস 4i এটা কমন নিলাম আর নিচে ছিল 2। তো এখন 2 ক্যান্সেল হওয়ার বাকি থাকলো -3 প্লাস মাইনাস 4i। তাহলে আমি দুইটা মান পাইলাম, একটা হলো -3 প্লাস 4i আর একটা কমা দিয়ে পাইলাম -3 মাইনাস 4i। তো ব্যাস এখন আমরা m এর মান পেয়ে গেলাম। তো ভালো করে খেয়াল করলে দেখবো যে এখানে m এর মানগুলো কিন্তু আগের অঙ্কের মতো আসলো না। আগের অঙ্কে m এর মানগুলো ছিল বাস্তব কিন্তু এখানে দেখা যাচ্ছে m এর মানগুলো জটিল। যে রাশিগুলোতে বাস্তব এবং অবাস্তব একসাথে থাকবে তাদেরকে জটিল রাশি বলা হয়। তাহলে বাস্তব এবং অবাস্তব রাশি একসাথে এটা একটা জটিল রাশি। আর জটিল রাশির জন্য যখন জটিল রাশি আসে এই সব অঙ্কে তখন আমাদেরকে সমাধানের সিস্টেমটা একটু চেঞ্জ করতে হয় আর ওই একটু চেঞ্জের জন্যই আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। তো এখন আমরা তো অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে m এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা নির্ণয় সমাধান লিখে দিতে পারবো। তাহলে আমরা এখন লিখব সুতরাং নির্ণেয় সাধারণ সমাধান হচ্ছে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার -3 প্লাস 4i প্লাস 4i এটার সাথে একটা x গুণ করতে হবে তারপর হচ্ছে প্লাস b e টু দি পাওয়ার -3 মাইনাস 4i ইনটু x। ব্যাস এইটুকু লিখলাম। তবে এটাই কিন্তু ওর আনসার নয়, এটাকে ভেঙে একটা জায়গায় আনতে হবে আর ওই ভাঙার সিস্টেমটাই আমি আসলে শিখাতে চাচ্ছিলাম আজকে। তাহলে এখন আমার কথা হচ্ছে এই e টু দি পাওয়ার এত এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি a e টু দি পাওয়ার -3x প্লাস 4ix আর এটাকে লিখতে পারি প্লাস b e টু দি পাওয়ার -3x মাইনাস 4ix এভাবে লিখতে পারি। তো এখন মজার ব্যাপার হচ্ছে আমি এটাকে কিন্তু সূচকে যেহেতু এটা পাওয়ার ওটাকে আমি ভেঙে লিখতে পারি। তো সূচকের ভাঙা সিস্টেমটা কি হয় একটু দেখি। ধরলাম a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n মানে বেস একই রকম আর পাওয়ার কিন্তু ভিন্ন রকম। তো আমরা শিখেছিলাম সূচকে বেস একই রকম হলে পাওয়ার আবার যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার হবে m প্লাস n, বেস একই রকম হওয়ার কারণে পাওয়ার গুলোকে যোগ করে লেখা গেল। এবার আমরা জিনিসটাকে একটু পিছনের দিকে চিন্তা করি। a একটা বেস উপরে পাওয়ার যদি যোগ চিহ্নে থাকে তাহলে তাদেরকে দুইটা বেস করে আলাদা করে ঠিক এরকম লেখা যায়, মানে অঙ্কটাকে আমরা পিছনের দিকে আনার চেষ্টা করব। তো এখন ঠিক এটাকেও পিছনের দিকে আনার চেষ্টা করলে আমি ঠিক এভাবে লিখতে পারি e ইনভার্স 3x ইনটু e টু দি পাওয়ার 4ix আর প্লাস b তার জায়গায় থাক এটাকে আমি চাইলে লিখতে পারি e ইনভার্স 3x ইনটু e ইনভার্স 4ix
এক্স। এখানে অনেকে বলবে এটা এইভাবে হইলো কেন, আসলে এটা হচ্ছে এই মাইনাসটার সামনে আমি কিন্তু এটাকে চাইলে এইভাবে লিখতে পারতাম, এটা মাইনাস তো এটাকে আমি মাইনাসটাকে এইভাবে দিয়ে চাইলে এখানে একটা প্লাস দিতে পারতাম, তো আরও কোনো অসুবিধা হতো না, কারণ প্লাসে মাইনাসে মাইনাসই বুঝাতো, যা ছিল তাই হইতো। কিন্তু আমি সেটা করিনি, না করলেও তো সেটা একই মিনিং বুঝাচ্ছে, তো আমি প্লাসের কারণে আমি আসলে এখানে গুণ আনার চেষ্টা করেছি। তাহলে আমরা দেখলাম যে এইভাবে এদেরকে ভেঙে লেখা যায়। এবার আমি এই দুইটা রাশি, এখানে একটা অংশ দেখা যাচ্ছে ই ইনভার্স 3x, আর একটা অংশ দেখা যাচ্ছে e⁴ix। এটাই যত সমস্যার কারণ, e⁴ix, এটার জন্য অঙ্কটা একটু এক্সট্রা হয়ে গিয়েছিল। তো গত ক্লাসে আমি যে অঙ্কগুলো দেখিয়েছিলাম ওগুলো দেখলে ভালোভাবে বোঝা যাবে যে ওগুলোতে এই ধরনের আই ওয়ালা কোনো অংশই ছিল না। তো এখন আমি এটার জন্য একটা সূত্র ব্যবস্থা করব, সেটা হচ্ছে অয়লারের উপপাদ্য, সেটাকে বলা হয় অয়লারের উপপাদ্য। তো একটু দেখে আসি অয়লারের উপপাদ্যটা কি। অয়লারের উপপাদ্য, তো অয়লার সাহেব একটা উপপাদ্য দিয়েছিলেন, সেটা হচ্ছে e⁻i কে লেখা যায় cos থিটা প্লাস i sin থিটা, অর্থাৎ e⁻i থিটা যদি হয় তাহলে cos থিটা প্লাস i sin থিটা লেখা যায়। তো আমি এইখানে এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব, a e ইনভার্স 3x তার জায়গায় থাকবে, কারণ এটার মাথার উপরে কোনো i নেই, কিন্তু এটার মাথার উপরে একটা i দেখা যাচ্ছে। তো এটা একটু এখানে লিখে দেখাই, e⁴ix, এটা কিন্তু চাইলে আমি এভাবে লিখতে পারি e⁻i⁴x, তাই না? তো এটার সাথে এটাকে যদি একটু মিলানোর চেষ্টা করি তাহলে আমি দেখব i এবং i মিললো, তাহলে এই 4x কেই আমাকে থিটা বলে মনে করতে হবে। তাহলে 4x যদি থিটা হয় তাহলে আমি এটার বদলে এই e⁻i⁴x, এটার বদলে আমি লিখতে পারি cos 4x, কারণ 4x ই থিটা, আর থিটার জন্য তো cos থিটা আসছে, আর প্লাস i sin 4x, ঠিক এইভাবে লিখতে পারি। প্লাস একইভাবে এটার জন্য অয়লার সাহেব আরো একটা সূত্র দিয়েছিলেন, সেটা হচ্ছে যদি ই ইনভার্স i থিটা লেখা হয় তাহলে তার বদলে অয়লার সাহেব বললেন কি cos থিটা মাইনাস i sin থিটা লেখা যাবে। তাহলে ইনভার্স i থিটার জন্য cos থিটা মাইনাস i sin থিটা লেখা যাবে। তো এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস। তাহলে আমিও এখানে দেখতে পাচ্ছি e ইনভার্স 4ix দেখা যাচ্ছে, তো e ইনভার্স 4ix এটাকে চাইলে আমি e ইনভার্স i 4x এভাবে লিখতে পারি। তো এই মাইনাস i আর এই মাইনাস i মিলে গেল, তাহলে 4x টাই হচ্ছে আসলে থিটা। তাহলে আমি যদি ওর বদলে এখন এখানে লিখতে চাই তাহলে আমি আগে এটাকে লিখে ফেলি b e ইনভার্স 3x তার জায়গায় থেকে যাক, আর এটার বদলে লিখব cos 4x, মাইনাস দিতে হবে কারণ ইনভার্স ছিল, আর হবে i sin 4x, i sin 4x। ব্যাস, এখন আমরা এটাকে গুণ করে বা কমন নিয়ে কিছু একটা আনার চেষ্টা করব। তো আমরা এখন করব কি, এই e ইনভার্স 3x এর সাথে cos 4x আর ইনভার্স 3x এর সাথে এটা গুণ করে দিব। তাহলে আমি লিখব কি a e ইনভার্স 3x cos 4x লিখলাম, প্লাস এটার সাথে আবার এটা যদি গুণ করে দিই তাহলে হবে i a e ইনভার্স 3x, আচ্ছা আইটা এখানে লিখব না, এই a ইনভার্স 3x i sin 4x, ব্যাস গুণ করে দিলাম। তারপর প্লাস এখানে গুণ করে দিলে হবে b e ইনভার্স 3x cos 4x, মাইনাস এটার সাথে যদি গুণ করি তাহলে হবে b e ইনভার্স, সরি এখানে না লিখে এখানে লিখি মাইনাস b e ইনভার্স 3x i sin 4x, ব্যাস এভাবে লিখতে পারি। তো এখন দেখা যাচ্ছে এইখানে যে চারটা রাশি আসলো এদেরকে আমি কি করব, cos গুলো একসাথে করব আর sin গুলোকে একসাথে করব। তো cos গুলোকে একসাথে করা মানে হচ্ছে cos 4x আর এই cos 4x দেখা যাচ্ছে, তো sin গুলোকে একসাথে করতে গেলে i ও একসাথে করে ফেলতে পারি, i sin 4x এদেরকে একসাথে করব। তো আমি একেবারেই কমন নিয়ে নিব, একসাথে লিখবো না, একসাথে কমন নিয়ে তারপরে লিখবো। তাহলে আমি এই রাশিটা আর এই রাশিটার দিকে যদি ভালোভাবে তাকাই তাহলে দেখা যাচ্ছে এদের দুজনের মধ্যে
ই ইনভার্স 3x ই ইনভার্স 3x মিল cos 4x মিল। তাহলে আমি এই দুজন থেকে চাইলে ই ইনভার্স 3x আর cos 4x কমন নিয়ে নিতে পারি। তো ওর কাছ থেকে ই ইনভার্স 3x cos 4x যদি কমন নিই তাহলে থাকবে a, আর ওর কাছ থেকে ই ইনভার্স 3x cos 4x যদি কমন নিই তাহলে থাকবে প্লাস b, আর এরপর প্লাস এই দুজন থেকেও আমি চাইলে দুইটা জিনিস কমন নিয়ে নিতে পারি, ই ইনভার্স 3x i sin 4x তাহলে পুরোটাই কমন নিয়ে নেওয়া যাচ্ছে। তাহলে আমরা কি কমন নিচ্ছি, i কমন নিচ্ছি, ই ইনভার্স 3x কমন নিচ্ছি, sin 4x কমন নিচ্ছি। তাহলে ওর কাছ থেকে আর বাকি থাকে a, আর ওর কাছ থেকে বাকি থাকে মাইনাস b, তাহলে মাইনাস b, ব্যাস কমন নিয়ে নিলাম। এখন আমি চাইলে এই দুজন থেকে আবার ই ইনভার্স 3x কমন নিয়ে নিতে পারি, কারণ ওর কাছেও ইনভার্স 3x আছে, ওর কাছেও ইনভার্স 3x রয়েছে। তাহলে ই ইনভার্স 3x যদি কমন নিয়ে নিই তাহলে ওর কাছে থাকবে a প্লাস b cos 4x, আর ওর কাছে থাকবে a মাইনাস b sin i থাকবে একটা i sin 4x। ব্যাস এখন আমি এটাকে এই যে এখানে দেখা যাচ্ছে a প্লাস b, আমি a প্লাস b লিখতে চাইছি না, আমি চাচ্ছি যে a প্লাস b মিলে একটা সিম্পল রাশি থাকে। তো এই জন্য আমি করব কি ই ইনভার্স 3x লিখলাম, আর এই যে a প্লাস b বদল আমি লিখে দিলাম c1 লিখে দিতে পারি c1 cos 4x, আর এই a মাইনাস b i সহ একটু খেয়াল করি, a মাইনাস b i শুদ্ধ, একদম i শুদ্ধ পুরোটাকে লিখে দিব c2, আর sin 4x এর জায়গায় থেকে যাবে। তো অঙ্কটা এখানে শেষ। আর আমি এখানে একটু লিখে দিব যে যেখানে, কারণ আমরা c1 এবং c2 কে তার প্রকাশ করিনি, যেখানে c1 সমান হচ্ছে a প্লাস b, এই যে a প্লাস b, আর c2 সমান হচ্ছে a মাইনাস b, শুধু a মাইনাস b নয়, a মাইনাস b i। তাহলে c1 হচ্ছে a প্লাস b আর c2 হচ্ছে a মাইনাস b i। এটাই হচ্ছে এই অঙ্কের সর্বশেষ লাইন, সমাধান অর্থাৎ সমাধান। তাহলে আমরা সমাধান করে ফেললাম। তো আমরা দেখলাম যে গত ক্লাসে আমরা যেগুলো করেছিলাম সেগুলোর মধ্যে i ছিল না, কিন্তু আজকে আমরা যে অঙ্কটা নিলাম সেটার মধ্যে m এর মান বের করার সময় একটা অতিরিক্ত i এসেছে, মানে জটিল এসেছে। যখন কোন একটা অঙ্কের m এর মানগুলো জটিল আসবে তখন আমাদেরকে ঠিক অঙ্কটাকে সমাধান এই পর্যন্ত আনতে হবে, cos x sin x টাইপসের একটা রাশিতে আনতে হবে। আর এখানে যে বাস্তব অংশ আর জটিল অংশ যে i সহ পুরোটাকে একটা মান ধরতে হবে, এটাকে একটা মান ধরতে হবে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা আরো একটা সমস্যা সমাধান করার চেষ্টা করি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে। তো এবারের প্রশ্নটা হচ্ছে d টু দি পাওয়ার 4 প্লাস 4y ইকুয়াল টু 0। তো এটাও দেখা যাচ্ছে ধ্রুবক সহবিষ্ট সমীকরণ এবং ঠিক আগেরটার মতো। তো এটা আমি এজন্যই করাচ্ছি কারণ এটা সমাধান কৌশলটাও একটু ভিন্নতর ছিল। তাহলে আমরা দেখি অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়। তাহলে লিখব প্রদত্ত সমীকরণ লিখতে পারি, প্রদত্ত সমীকরণ d টু দি পাওয়ার 4 প্লাস 4 ইনটু y ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আগের মতো করে লিখব 1 নং সমীকরণে এভাবে লিখব, ধরি y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো 1 নং সমীকরণের একটি সমাধান, 1 নং সমীকরণের একটি সমাধান। তাহলে ধরলাম y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হলো 1 নং সমীকরণের একটি সমাধান। সুতরাং এটা যদি 1 নং সমীকরণের সমাধান হয় তাহলে d টু দি পাওয়ার 4 প্লাস 4y এর জায়গায় আমরা e টু দি পাওয়ার mx লিখে দিয়ে ইকুয়াল টু 0 দিতে পারবো। খালি এই y এর জায়গায় e টু দি পাওয়ার mx বসিয়ে দিলাম। তাহলে এরপর আমরা করতে পারবো কি, এটাকে যদি d টু দি পাওয়ার 4 দ্বারা ডিফারেন্সিয়েট, আমি মাঝখানে লাইনটা লিখবো না, সরাসরি লাস্ট লাইনটা লিখবো। লাস্ট লাইনটা হবে এরকম, d টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওকে 4 বার ডিফারেন্সিয়েশন, আর 4 বার ডিফারেন্সিয়েশন করলে হবে m টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx কমন থাক, প্লাস এটা 4ই থাকবে, আর এখানে e টু দি পাওয়ার mx টা যেমন ছিল তেমন রেখে দিতে পারলাম। তো এভাবে করে দিতে পারবো, d যতটা থাকবে m ততটা আসবে, e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx এর জায়গায় বসিয়ে রাখবো, এভাবে করা যায়।
তো এখন এখান থেকে আমি চাইলে অক্সিলারি ইকুয়েশনটা বের করতে পারি, এটাই হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। তাহলে লিখবো এখানে এ ই হলো, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন হলো m টু দি পাওয়ার 4 প্লাস 4 ইকুয়াল টু 0। তো m টু দি পাওয়ার 4 প্লাস 4 ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে এখন আমরা সমাধান করার চেষ্টা করব। তো এটাকে সমাধান করা মাত্রই আমরা টোটাল আনসারটা পেয়ে যাব। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব, এটাকে আমি একটু দেখাই। যদি m টু দি পাওয়ার 4টা এখানে রেখে এদিকে -4 নিয়ে আসি, এখন কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে ওকে কিন্তু -4 কে কিন্তু মাইনাস কোনো কিছু কিন্তু রুট ওভার করা প্রায় যায় না বললেই চলে। তো আমরা -4 কে রুট ওভার করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমি কি করব, অঙ্কটাকে ঠিক এইভাবে করার চেষ্টা করব। এখানে একটা মাইনাস দিব, -4 ইকুয়াল টু 0 লিখলাম। একটু খেয়াল করি, এর ছিল +4, আমি কি করলাম, ইচ্ছা করে মাইনাস দিলাম, আর একটা মাইনাস এখানে দিলাম যাতে এরা দুজনে মিলে মাইনাস মাইনাসে প্লাস হতে পারে। তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4 এটাকে আমরা লিখলাম -4। এখন সুবিধা পাওয়া যাচ্ছে কি, m টু দি পাওয়ার 4 মাইনাসটা তার জায়গায় থাক, এই মাইনাসের বদলে আমি লিখতে পারবো i স্কয়ার। তাহলে আমরা পাবো 4i স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন 4 কে কিন্তু আবার 2 লেখা যায়, 2 স্কয়ার লেখা যায়। তো আমরা লিখবো কি m টু দি পাওয়ার 4 মাইনাস 2i হোল স্কয়ার ইকুয়াল টু 0, কারণ এই হোল স্কয়ার দেওয়ার কথা আর এই 4i স্কয়ার একই आंसर আসবে শেষ পর্যন্ত। তাহলে আচ্ছা আমি এখানে একটু এটাকে এইভাবে লিখি, m স্কয়ার হোল স্কয়ার লেখার চেষ্টা করি। তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b মনে রাখতে হবে, এই স্কয়ার বাদে যেটা থাকে তাকেই a বলা হয়, সে যত বড়ই হোক সে হচ্ছে a। তাহলে a প্লাস b ইনটু এই a মাইনাস b ইকুয়াল টু 0, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখন আমি এটাকে আবার দুইটা ভাগ করতে পারি, হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0। তাহলে লিখবো কি, হয় m স্কয়ার প্লাস 2i ইকুয়াল টু 0 অথবা m স্কয়ার মাইনাস 2i ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি m স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2i পাচ্ছি, m স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2i, আর এখান থেকে পাচ্ছি m স্কয়ার ইকুয়াল টু শুধুই 2i। তো বা m স্কয়ার, তো m ইকুয়াল টু কি পাচ্ছি, m ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2i, অর্থাৎ মাইনাস 2i কে রুট ওভার করলে আমরা পাবো m, আর এখানে পাবো কি m ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2i। আচ্ছা এখন এই রুট চিহ্নটা কিন্তু এখানে রাখা যাবে না, m এর মানে এটাকে যে কোনো মূল্যে রুট করে তারপর আনার চেষ্টা করতে হবে। তো আমরা এরপরে কি করতে পারি দেখি, আমি কি করলাম, এই ইকুয়াল চিহ্নটা এখানে দিয়ে দিলাম, প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, রুট ওভার চিহ্নটা একটু বড় করে দিলাম, মাইনাস 2i লিখলাম এইখানে, মাইনাস 2i খুব ভালো করে খেয়াল করতে হবে। আর এখানে আমি ইচ্ছা করে একটা 1 দিলাম, আর এখানে আমি দিলাম প্লাস i স্কয়ার। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে i স্কয়ার ইকুয়াল টু -1, i স্কয়ার টু -1। তো এখানে i স্কয়ার এর মান যদি -1 হয়, একটু মনে মনে দেখি, i স্কয়ার মান হচ্ছে -1, তো এই 1 আর এই 1 এ কাটা যাবে, ফলে -2i থেকে যাবে। তাহলে আমরা চাইলে, আসলে আমি করলাম কি এখানে একটা 1 যোগ করলাম, আর এখানে অনেকটা 1 একটা বিয়োগ করলাম, 1 বিয়োগ করি নাই, কিন্তু i স্কয়ার এর মানে তো -1, তো -1 মানে তো 1 বিয়োগ করে, তাহলে 1 কাটা গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে পারছে। তাহলে ওকে এইভাবে লেখা যায়। একইভাবে এই সাইডে যেটা লিখলাম এটাকে আমরা করতে পারি কি প্লাস মাইনাস রুট ওভার, ঠিক এখান থেকে একটা 1 প্লাস 2i রাখবো, আর একটা দিব প্লাস i স্কয়ার। i স্কয়ার মানে হচ্ছে -1, আর এই 1 কাটা গিয়ে 2i কিন্তু আবার ফেরত পাবো, কিন্তু আমরা তার ফেরত যাওয়ার জন্য এখানে 1 আর i আনিনি। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 স্কয়ার, 1 কে 1 স্কয়ার লিখলে তেমন কোনো অসুবিধা নেই, 2 ইনটু 1 ইনটু i লিখলে এটা কোনো অসুবিধাই নেই, প্লাস i স্কয়ার। তার মানে 2i না লিখে 2 ইনটু 1 ইনটু i লিখলে কিন্তু আবার আগের জায়গাতে ফিরে যাওয়া যাচ্ছে। একইভাবে প্লাস মাইনাস রুট ওভার এটাকে লিখতে পারি 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু i প্লাস i স্কয়ার এভাবে লিখতে পারি। তো আমি এত ঝামেলা করতে যাচ্ছি এই কারণ হচ্ছে আমরা এখান থেকে এই রুট ওভার চিহ্নকে যেভাবে হোক তাড়াবো। তো প্লাস মাইনাস রুট ওভার, এটার বদলে আমি লিখতে পারি 1 মাইনাস i হোল স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। আর এখান থেকে আমরা লিখতে পারছি এটা হচ্ছে 1 প্লাস
আই হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুটের যদি এখানে কাটাকাটি হয় তাহলে প্লাস মাইনাস 1 মাইনাস আই একটা লিখলাম, আর এখান থেকে পাচ্ছি প্লাস মাইনাস 1 প্লাস আই। তাহলে আমরা এখানে টোটাল আনসারগুলো পেয়ে গেলাম। এম এর 4টা মান এখানে এসেছে। তাহলে এম এর একটা মান হচ্ছে প্লাস 1 মাইনাস আই, আরেকটা মান হচ্ছে মাইনাস যদি গুণ করে মাইনাস 1 মাইনাস আই এরকম আসলো। আর এখান থেকে আসছে আই এর মান প্লাস 1 প্লাস আই একটা আসছে, আরটা আসলো মাইনাস 1 প্লাস আই এরকম আসছে। তো এখন আমরা ঠিক এই মানগুলোকে একটু সুন্দর করে লিখি। 1 মাইনাস আই, একটা মাইনাস দিয়ে গুণ করে তাহলে মাইনাস 1 প্লাস আই, আর এখান থেকে আসলো 1 প্লাস আই, আর এটাকে যদি লিখি মাইনাস 1 মাইনাস আই। এই যে 4টা মান পাইলাম, এই 4টা মানের সাহায্যে আমরা এর সাধারণ সমাধান বের করতে পারবো। তো এখন সাধারণ সমাধান বের করতে আমরা লিখবো সুতরাং নির্ণয় সাধারণ সমাধান। তাহলে আমরা এটাকে লিখবো কি, সুতরাং নির্ণয় সাধারণ সমাধান বা নির্ণয় GS, এভাবে লিখতে হবে, নির্ণয় GS y ইকুয়াল টু, আমরা এবার একটু C1 C2 ধরবো। A B C D যেগুলো আমরা ধরেছিলাম, A আমরা ধরতাম কি এইভাবে, A e টু দি পাওয়ার সামথিং এভাবে ধরতাম। আর এই অঙ্কে আমরা কি করব, A ধরবো না, এমন না যে A ধরলে অঙ্কটা হবে না, A ধরলেও হবে, তবে A না ধরে আমরা C1 C2 এভাবে করে ধরবো প্রথমেই। তাহলে আমি এটাকে ধরলাম, প্রথমটা মান ধরলাম C1 e টু দি পাওয়ার 1 মাইনাস আই এক্স, এটা 1 মাইনাস আই এক্স, তারপরে প্লাস, এরপরে যেটাকে বি ধরতাম আমরা সেটা আমরা বি না ধরে ধরলাম C2 e টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস আই এক্স ধরলাম এভাবে, তারপর প্লাস C3 e টু দি পাওয়ার, এবার এটা লিখবো 1 প্লাস আই এক্স, তারপর প্লাস C4 e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস আই ইন্টু এক্স। ব্যাস, আমরা এখানে 4টা মান পাইলাম, আর 4টা মানের জন্য সমাধানটা ঠিক এরকম আসার কথা। তো এখন এখান থেকে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি, C1 তার জায়গায় থাক e টু দি পাওয়ার x মাইনাস আই এক্স প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস আই এক্স প্লাস C3 e টু দি পাওয়ার x প্লাস আই এক্স প্লাস C4 e ইনভার্স x মাইনাস আই এক্স, এভাবে লিখতে পারি পুরো লাইনটাকে। তো এখন আমরা একটু আগে যেভাবে সূচকের কাজ করেছিলাম ঠিক সেইভাবে সূচকের কাজ করব। C1 তার জায়গায় থাক e টু দি পাওয়ার x ইনটু e ইনভার্স আই এক্স লিখতে পারলাম, প্লাস C2, কারণ এটা মাইনাস ছিল বা এটাকে এটা কিন্তু বেস একই রকম হলে পাওয়ার পরে যোগ করলে আবার আগের জায়গায় চলে আসবে। তাহলে এটাকে লিখতে পারবো কি e ইনভার্স x ইনটু e টু দি পাওয়ার আই এক্স। এটাকে যদি বেস একই রকম মনে করে পাওয়ার পরে যোগ করি তাহলে কিন্তু আবার এটাই ফিরে আসবে, প্লাস একইভাবে লিখলাম C3 e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার আই এক্স প্লাস C4 e ইনভার্স x ইনটু e ইনভার্স আই এক্স, এভাবে লিখলাম। তো আমরা এখন এখান থেকে যারা যারা কমন যাচ্ছে একটু খেয়াল করি, e টু দি পাওয়ার x আর এই e টু দি পাওয়ার x কমন যাচ্ছে, e ইনভার্স x আর এই e ইনভার্স x একসাথে লিখে কমন নিতে পারি। আমরা সেই কমনটা একটু নেওয়ার চেষ্টা করি, e টু দি পাওয়ার x গুলোকে একত্রে কমন নিব। তাহলে e টু দি পাওয়ার x গুলো যদি একত্রে কমন নিই তাহলে আমরা পাচ্ছি এভাবে পাচ্ছি C1 e ইনভার্স ix, e ইনভার্স ix, আর হচ্ছে e টু দি পাওয়ার x এখান থেকে কমন নিলে পাচ্ছি প্লাস C3 e টু দি পাওয়ার ix, এভাবে পাচ্ছি। আচ্ছা না, আচ্ছা তাহলে এবার আমরা করব কি, এই যে e টু দি পাওয়ার ix এর যে মিনিং সেই মিনিংটা আমরা এখানে লিখে ফেলবো। এটা হচ্ছে C1 e টু দি পাওয়ার x, আর এটার মিনিং হচ্ছে ওই যে অয়লারের উপপাদ্য ছিল না, অয়লারের উপপাদ্য কি ছিল, e টু দি পাওয়ার i থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, আর e ইনভার্স i থিটা মানে ছিল cos থিটা মাইনাস i sin থিটা। তাহলে এটা যেহেতু মাইনাস আর এখানে থিটাকে আমাকে মিলাতে হবে, e ইনভার্স i, এই যে i, এই i আর এই i বাদে বাকি যেটা সেটা হলো থিটা, তাহলে মাইনাস i বাদে বাকি যেটা সেটা হচ্ছে থিটা। তাহলে ওর বদলে আমরা লিখতে পারতেছি cos x মাইনাস i sin x,
প্লাস একইভাবে ওর জায়গায় আমরা কি লিখতে পারবো c2 e ইনভার্স x ইনভার্স x তো তার জায়গায় থাকে কারণ এখানে i ছিল না আর ওর বদলে আমরা লিখতে পারবো cos x প্লাস i sin x কারণ এখানে দেখা যাচ্ছে প্লাস থাকলে তখন মাঝখানে প্লাস হয় মাইনাস থাকলে তখন মাঝখানে মাইনাস হয় এখানে প্লাস ছিল বলে আমরা এটা প্লাস লিখলাম এরপর c3 টা লিখি প্লাস c3 e টু দি পাওয়ার x আর এটার সাথে থাকবে cos x প্লাস i sin x তারপর প্লাস এরপর c4 e টু দি ইনভার্স x ইনটু হবে cos x minus i sin x ব্যাস এবার এদেরকে গুণ করে একসাথে করে তারপর মানে এখানে যদি গুণ করে ফেলি গুণ করার পর আমরা চাইলে কমনটা শেষ করতে পারি গুণ করে কমন নিতে পারি তা আমাদেরকে এরকম একটা ফরমেশন আনতে হবে সেটা হচ্ছে cos x গুলো একটা ফরমেশন আর sin x গুলো একটা ফরমেশন মানে cos x সব আমরা কমন নিয়ে নিব sin x সব আমরা কমন নিয়ে নেব সেটা একটা ফরমেশনে আনার চেষ্টা করব তো এখানে আরেকটা ব্যাপার কাজ করবে সেটা হলো আমরা e টু দি পাওয়ার পজিটিভ x যারা ছিল e টু দি পাওয়ার পজিটিভ x এর যে cos ওগুলোকে একসাথে রাখবো আর e ইনভার্স x এর যে cos ওগুলোকে আরেকটা জায়গায় রাখবো তাহলে আমরা এভাবে করতে পারি e টু দি পাওয়ার x টাকে প্রথমে কমন নিয়ে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে পারি এই ওর কাছে e টু দি পাওয়ার x আছে ওর কাছে e টু দি পাওয়ার x আছে তাহলে আমরা e টু দি পাওয়ার x যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি ঠিক এরকম e টু দি পাওয়ার x কমন নিলে পাচ্ছি c1 cos x minus i sin x এটা পাচ্ছি আর পাচ্ছি প্লাস c3 cos x plus i sin x এইটুকু তাহলে e টু দি পাওয়ার x কমন নিলাম তাহলে এই যে এই আমি একটু লাইনটা কেটে দিই যাদের কমন এই এখান থেকে আমি e টু দি পাওয়ার x কমন নিয়ে ফেললাম আর এইখান থেকেও e টু দি পাওয়ার x কমন নিয়ে ফেললাম তো e টু দি পাওয়ার x কমন নেওয়ার ফলে বাকি যেটা ছিল সেটা আমি এখানে লিখলাম তারপরে একইভাবে আরো দুজন আছে তো প্লাস ওদের থেকে আমি e ইনভার্স x কমন নিব e ইনভার্স x যদি ওদের কাছ থেকে কমন নেওয়া হয় তাহলে এখানে থাকবে c2 cos x plus i sin x c2 cos x plus i sin x আর এখান থেকে থাকবে প্লাস c4 cos x minus i sin x এই রকম থাকবে ব্যাস তাহলে এখন যে লাইনটা আসলো ওদের কাছ থেকে আমি আবার sin এবং cos কমন নেওয়ার চেষ্টা করব আর অঙ্কটা সাথে সাথে শেষ হয়ে যাবে বলে আশা করা যায় তাহলে sin এবং cos কমন নেওয়ার চেষ্টা করি তো প্রথম পার্টিশন এই যে এই পার্টিশনে দেখা যাক এখানে আমি চাইলে এটাকে গুণ করে ফেলতে পারি গুণ করে তারপর কমন নিব তাহলে হচ্ছে কি e টু দি পাওয়ার x তার জায়গায় থাক এই c1 কে তোর সাথে গুণ করে ফেলি তাহলে হবে c1 cos x minus i c1 sin x এভাবে হবে প্লাস এখান থেকে হবে c3 cos x plus i c3 sin x ব্যাস প্রথম গুণটা শেষ এরপর প্লাস মানে নিচে যেটা লিখলাম প্লাস e ইনভার্স x তার জায়গায় থাক আর এখানে c2 যদি গুণ করে ফেলা হয় তাহলে c2 cos x plus i c2 sin x তারপর প্লাস এখানে হচ্ছে c4 cos x minus i c4 sin x sin x ব্যাস এবার এই উপরে বললাম e টু দি পাওয়ার x যেখানে ছিল ওইখান থেকে আমরা এই cos x এবং cos x দুইটা দেখা যাচ্ছে তো আমরা cos x কমন নেব যদি আমরা cos x কমন নিই তাহলে এই প্রথম জন থেকে পাবো c1 প্লাস দ্বিতীয় জন থেকে পাবো c3 পাবো c3 আচ্ছা তারপর এরপর আমরা কি করব প্লাস i কমন নিব সেই সাথে sin x ও কমন নিব i ও কমন নেব sin x ও কমন নেব আমি চাইলে i টাকে এখানে পিছনে লিখতে পারি এভাবে লিখতে মনে ভালো হয় i sin x কমন নেব তাহলে i sin এটা তো মাইনাসটা তাহলে প্লাসটা আগে লিখি i sin x কমন নিলে এখানে থাকবে c3 প্রথমে থাকবে আর মাইনাস এখান থেকে থাকবে c1 তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম কমন নেওয়া শেষ এরপর প্লাস এই প্লাসটা আসলে পাশে লিখতে পারবো আমার এখানে জায়গা হবে না বলে আমি এখানে লিখছি না ইনভার্স x সেকেন্ড ব্র্যাকেট দিলাম এদের থেকেও cos x টা আগে কমন নিব cos x কমন নিলাম তাহলে cos x কমন এখানে থাকবে c2 প্লাস এখান থেকে cos x কমন নিলে থাকবে c4 তারপর প্লাস এখান থেকে কমন নিব i এবং sin x একসাথে কমন নিব i sin x
তো ওর কাছ থেকে i sin x কমন নিলে এখানে থাকবে c2 আর মাইনাস ওর কাছ থেকে থাকবে c4, ব্যাস কমন নিয়ে নিলাম। এবার আমরা কমনের এই যে c1 প্লাস c3 এটাকে আমি একসাথে a লিখবো, তাহলে e টু দি পাওয়ার x একটু খেয়াল করি, এটাকে আমি লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, এটাকে লিখলাম a cos x প্লাস এই এখানে c3 মাইনাস c1i, একটু ভালো করে খেয়াল করে এই c3 মাইনাস c1 একেবারে i, এই i পর্যন্ত পুরাটা, এই i পর্যন্ত পুরাটাকে আমি লিখবো b, তাহলে b sin x, তাহলে i পর্যন্ত যেহেতু পুরোটাকে b ধরেছি তাহলে এখানে আর i থাকবে না, পুরোটা b হয়ে যাবে। তাহলে এই ব্র্যাকেট শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম। তারপর প্লাস e ইনভার্স x তার জায়গায় রয়ে গেল। এবার এই c2 প্লাস c4 কে আমি লিখলাম c লিখলাম বড় হাতে শুধু c আর হচ্ছে cos x, তারপর প্লাস c2 মানে c4i, এই যে এখানে দেখি c2 মানে c4i, এই পুরাটাকে আমি লিখলাম d, ও d লিখতে পারবো না কারণ d দিয়ে ডিফারেন্সিয়েশন বোঝায়, তো আমরা e লিখবো e sin x, ব্যাস এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো অঙ্কগুলো তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটা ছিল দ্বিতীয় ক্লাস। তো যারাই ক্লাসগুলো ভালোভাবে বুঝতে চেষ্টা করবে তাদের জন্য অবশ্যই প্রথম ক্লাস থেকে ক্লাসগুলো দেখে আসতে হবে। তো প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাসটা পারা আসলে খুব একটা সহজ হবে না। তো এরপরে আমরা ধ্রুবক বিশিষ্ট সমীকরণই করব, তবে এরপরে আমরা নতুন ধরনের সমীকরণগুলো করব। আর এখানে আমরা যে ধ্রুবক সহগ বিশিষ্ট সমীকরণগুলো সমাধান করলাম এই পর্যন্ত, সেই অঙ্কগুলোতে আসলে ছিল কি সমীকরণ ইকুয়াল টু 0, ডান পাশে 0 ছিল, কিন্তু এরপরে আমরা যে সমীকরণগুলো সমাধান করার চেষ্টা করব ওই সমীকরণগুলোর ডান পাশে 0 থাকবে না, অন্য কিছু থাকবে, আর অন্য কিছু থাকার কারণে অঙ্কগুলোর চেহারাও অন্যরকম ভাবে সমাধান করতে হবে। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত থাক।